ও যে লোকটা আমার এক গ্লাস পানি খাওয়াইছিল, যে মা আমার এক বেলা ভাত খাওয়াইছিল মুক্তিযুদ্ধের সময়, তার সন্তানরা আমার কাছে আসলে আমি কি তার আশ্রয় দিব না? এটা অপরাধের কিছু। আপনার কাছে সে সন্ত্রাসী, যেমন পাকিস্তানিও কাছে আমরা মুক্তিযুদ্ধরা সন্ত্রাসী। আবার আমাদের প্রধানমন্ত্রী নাজমুল্লাহ আসছে, আমাদের প্রধানমন্ত্রী কয় মমতার আর মোদির এই ব্যাপারটা তাদের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান এই বাংলাদেশের মালিক ছিল, পূর্ব পাকিস্তান ছিল। ৯৫,০০০ লইয়া এত অস্ত্র গোলা বারুদ লইয়া এই দেশে তাদের দেশ বানাইয়া রাখতে পারে নাই, স্বাধীন হয়ে গিয়েছে। ৩,৫০০ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি দেশ এসে ঘোড়ার ঘাস কাটবো? এই সাংবাদিক, বহুত বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এই জায়গায় এসেছি। যা হচ্ছে এটা কিছুই থাকবে না। লজ্জা হয় এদেশের সাংবাদিক নাইমুল ইসলাম খান, শ্যামল দত্ত, ইকবাল সুবাহান, বড় বড় সাংবাদিক নাম ধরে মঞ্জু, তাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছা করে যে এই মহিলার কাছ থেকে কে কত টাকা পেয়েছেন। আগে এটার অনুসন্ধান হওয়া উচিত, দুদকের তদন্ত করা উচিত যে কোন কোন সাংবাদিকরে কত টাকা সে ব্যাট দিছে, দিতে দিতে সে এই জায়গায় আসছে। সেই জায়গায় আমরা কিন্তু নাই। পাকিস্তানিরা যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, আমরা যখন ভারতে পালিয়ে গিয়েছিলাম ট্রেনিং করার জন্য, মুক্তিযুদ্ধ করার জন্য, তখন এই পাকিস্তান সরকারের ইয়া খান, টিক্কা খান, নিয়াজিরা বলতো যে আমরা হলাম সন্ত্রাসী। ওই পাকিস্তানিদের ভাষায় ওরা আমাদেরকে সন্ত্রাসী বলতো, যে এরা বন্দুক গুলি লইয়া সন্ত্রাস করে ষড়যন্ত্র করে হামারা মাশরিকি পাকিস্তানকে স্বাধীন করতে চাতা হয়, এরকম করে ভাষণ দিত। তো আলম ভাই, মুক্তিযুদ্ধে যারা ট্রেনিং করেছে, মেঘালয় বলেন, পালাটোনা বলেন, সাবরুম বলেন, এরকম অন্তত পক্ষে 30টা আমাদের ক্যাম্প ছিল, ট্রেনিং ক্যাম্প। একটাও গুজরাটে ছিল না, বোম্বাইতে ছিল না, একটাও কাশ্মীরে ছিল না, একটাও দক্ষিণাত্রে ছিল না, মধ্যপ্রদেশ ছিল না। সব ছিল হলো এই আসাম, এই ত্রিপুরা, এই মেঘালয়, এই আপনার মিজোরাম, এই সমস্ত এরিয়াতে আমাদের মুক্তিযোদ্ধারা ট্রেনিং করেছে। সেই দেশের লোকেরা যদি স্বাধীনতার জন্য ওই রাষ্ট্রের লোকে কি হইলো না হইলো এটা তো আমার দেখার বিষয় না। আমরা তো পাকিস্তান ভাইয়া পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশ হয়েছি। তারা যদি তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে, ও যে লোকটা আমার এক গ্লাস পানি খাওয়াইছিল, যে মা আমার এক বেলা ভাত খাওয়াইছিল মুক্তিযুদ্ধের সময়, তার সন্তানরা আমার কাছে আসলে আমি কি তার আশ্রয় দিব না? এটা অপরাধের কিছু। আপনার কাছে সে সন্ত্রাসী, যেমন পাকিস্তানিও কাছে আমরা মুক্তিযুদ্ধরা সন্ত্রাসী। মোদির কাছে ওই মনিরামপুরের স্বাধীনতাকামী যুদ্ধরা মোদির কাছে সন্ত্রাসী হতে পারে, আসামের যুদ্ধরা সন্ত্রাসী হতে পারে, আমার কাছে সন্ত্রাসী না। কারণ তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল। 1 কোটি মানুষ আমরা ওই অঞ্চলগুলিতে আমরা ছিলাম। অতএব সব বিষয়কে সমীকরণ করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর বাংলাদেশের আজকের যে সিচুয়েশন, আমরা কি আপনাদের কোনো বিরোধিতা করি? আমরা আমাদের ন্যায্য হিস্যার কথা বলি। আপনি তিস্তার চুক্তি করতে গেছেন, জল আনবেন। এখন ওই কথা হলো কি যে মা মরছে দুঃখ নাই, আজরাইলে যে বাড়ি চলবে, এই জন্য আমি ভয় পেতেছি। আমরা গেলাম তিস্তার চুক্তি করতে, এখন মমতা কয় গঙ্গা চুক্তি যে আছে 26 সালে রিনিউ করবে, এটাও আমি রিনিউ করতে দিব না। এবার আমার আমও গেছে, চালাও গেছে। আবার আমাদের প্রধানমন্ত্রী নাজমুল্লাহ আসছে, আমাদের প্রধানমন্ত্রী কয় মমতার আর মোদির এই ব্যাপারটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তা আপনি পাটা পুতার মতো মরিচ হইলেন কেন? তারা যদি পাটা পুতা হয় তা আপনি মরিচ হইয়া আপনি কেন বাংলাদেশে ডুলে তুই এলেন, সুযোগ করে দিলেন? কারণটা কি? এখন তারা টেকনিক্যাল টিম পাঠাবে। দেখেন কত রকমের বাটপারের একটা সীমা আছে। টেকনিক্যাল টিম পাঠাবে কি জন্য? তিস্তাতে একটা রিজার্ভার তৈরি করবে, পানিকে সংরক্ষণ করবে। পানি দিবে না তিস্তার, এনে জল সংরক্ষণ করবে। তো এই জল সংরক্ষণ তো তিস্তাতে জিও রহমান ডালিয়া পয়েন্টে আপনারা জানেন তিস্তা ব্যারেজ দিয়েছিল। এই জল সংরক্ষণ করার জন্য তো 70 কিলোমিটার ডাউন স্টেপে আসা
এই বাটটা করা হয়েছিল জিয়াউর রহমান, যে এই এলাকাটাকে নদী শাসন করে রিজার্ভার তৈরি করা হবে, যে শুষ্ক মৌসুমে ভারত যেহেতু আমাদেরকে পানি দেয় না, আমরা শুষ্ক মৌসুমে এই পানিগুলি এই সমস্ত অঞ্চলে ব্যবহার করব। তো সেই চুক্তিটাই তো আপনাদের সাথে করতে যাবে কেন? হাসিনাও তো ব্যর্থ হয়েছে, তারা চীনের কাছে গেছে, চীন আসবে সেটা করবে। আরে ফিজিবিলিটি টেস্ট করার জন্যই নাজমুল ভাই তো এখানে আছে, $1 বিলিয়ন তারা খরচ করছে চীন এই প্রজেক্টে, এখনই স্টিল নাও এই টেস্ট করতে $1 বিলিয়ন তারা খরচ করছে চীন। আপনার শর্ত দিলেন কি, যে আমরা তিস্তা প্রকল্পে আমরা পার্টনার হতে চাই। তার মানে কি আমাদেরকে মূলা ঝুলাইলেন? এছাড়া কি কোনো বক্তব্য ছিল না? রেল ট্রানজিট নিছেন, মংলা পোর্ট নিয়ে গেছেন, সবই তো নিছেন। এখন তিস্তা প্রকল্প আপনারা মূলা ঝুলাইলেন যেন আমরা চীন থেকে সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা না করতে পারি, সেখানেও আপনারা বাধার সৃষ্টি করছেন। আপনারা দাত্রীমাতা হওয়ার উপযুক্ত লোক? বরঞ্চ আপনারা যদি এই কথা বলতেন যে ঠিক আছে চীন এই প্রজেক্টে কাজ করবে, আমরা স্বাগত জানাই, আপনারা করেন। যেহেতু আমরা তিস্তা নদীর পানি আপনাদেরকে দিতে পাচ্ছি না, সেহেতু আপনারা যে কোনো রাষ্ট্রের মাধ্যমে যদি এখানে আপনারা আপনাদের দেশের জন্য কিছু করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা না করলাম, তবে আমরা আপনাদের বিরোধিতা করব। আসল কথাটা তো সেখানে না। ওই যে নাজমুল ভাই বুঝতেছে, আসল কথাটা হলো চিকেন নেক, যেখানে 5 টনের উপরে মাল নিয়ে ওই রাস্তাগুলিতে চলতে পারে না। একটা ট্যাঙ্কের ওজন হলো 150 টন 200 টন, চিকেন নেক দিয়ে পার হওয়ার সম্ভাবনা নাই। সেগুলো নিতে হলে বাংলাদেশের রেল করিডোর করে রেলগাড়িতে চড়াইয়া মালগাড়ি ডোকলামে নিয়ে যাবে, এগুলি নাগাল্যান্ডে নিয়ে যাবে, অরুণাচল প্রদেশে নিয়ে যাবে। তাহলে যারা নাকি যুদ্ধ করে ভারতের সাথে, আমরা তো যুদ্ধ করি না। ভারতের সাথে কে যুদ্ধ করে? পাকিস্তান করে। ভারতের সাথে কে যুদ্ধ করে? চীন করে। বিরোধ তাদের সাথে আছে। তো তারা যদি যুদ্ধ লাগে চীনের সাথে ভারতের, আর অস্ত্র যদি আপনার বাড়ির সামনে দিয়ে পার হইয়া তার এক রাজ্য থেকে আরেক জায়গায় যায়, তো চীনের দুইটা মিগ বিমান এসে আপনার এখানে ঢাকায় 2টা বোম্বিং করলে আপনি কি উত্তর দিবেন? তারা তো তাদের শত্রুকে নিধন করতে আসে। যে ট্রেনে করে আপনি ট্যাঙ্ক লয়ে যাবেন, সোলজার লয়ে যাবেন, ওটার উপরে এসে চীন যদি বোম্বিং করে, তখন আপনি কি করবেন? কেন নিরাপত্তার দায়িত্ব তো চুক্তির মধ্যে আছে বাংলাদেশ। তো রাষ্ট্র এটা এই যে ভূ রাজনীতির একটা চারণ খেলা হয়ে গেল। আরেকটা কথা বলে যে পাকিস্তান প্রীতি, সেদিনও দেখলাম কি জানি এই যে হাড়িভাঙ্গা আম পাঠাইছে পাকিস্তান শাহবাজের কাছে, শেখ হাসিনা। বিএনপি তো ভাই 17 বছর ক্ষমতাই নেই। আর একটা সাধারণ কথা আপনি মনে রাখবেন, যখন পাকিস্তান পূর্ব পাকিস্তান এই বাংলাদেশের মালিক ছিল, পূর্ব পাকিস্তান ছিল, 95,000 লইয়া এত অস্ত্র গোলা বারুদ লইয়া এই দেশে তাদের দেশ বানাইয়া রাখতে পারে নাই, স্বাধীন হয়ে গিয়েছে। 3,500 কিলোমিটার দূর থেকে পাকিস্তানি দেশ এসে ঘোড়ার ঘাস কাটবো? এগুলি বাংলার মানুষের বুঝান, বাংলার মানুষ বুঝে, এগুলি বুঝে। আপনারা এই সমস্ত মিথ্যা বোনায়ের কথাবার্তা বলেন। 3,500 মাইল দূরে সে পাকিস্তানে আবার বাংলাদেশ দখল করে নিয়ে যাবে? সম্ভব কোনদিন? তাদের অস্ত্র রসদ গোলা বারুদ কোন জায়গা দিয়ে আনবে? কার জায়গার উপরে দিয়ে এসে সে যুদ্ধ করবে? তার প্লেন কোথায় দিয়ে উঠবে? এই সমস্ত এইভাবে বলে মানুষকে আপনারা বিভ্রান্ত করেন, এবং মানুষকে নিয়ে আপনারা, আমি মনে করি, এক ধরনের ছেলে খেলা করেন। একজন প্রশ্ন করেছিল, রনি খান, দুর্নীতির বিচার হবে কি? নাজমুল ভাই আছে, আমি আপনার টিভির মাধ্যমে, কালাম ভাইও আছে, এইবার দুর্নীতির বিচার শতভাগ হবে। কারণ একটা এমইও সই করেছিল ভারতে বসে 2G সম্মেলনে, দুর্নীতির বিষয়ে আমেরিকা বাংলাদেশ একে অপরের সাথে মিলে কাজ করবে। আমাকে বাংলাদেশের সাংবাদিক, এই বাংলাদেশের প্রশাসন এই সমস্ত দুর্নীতিবাজগো নিউজ বাইর করতেছে মনে করেন না? এটা একটা ফাইল নিয়ে আসছিল, রিচার্ড নেফিউর, পৃথিবী বিখ্যাত দুর্নীতি বিরোধী একজন কর্মকর্তা,
উনি এটা দুদুকে দিয়ে গেছে। আর তাদের মাধ্যমেই এখন দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে। আপনি দেখেন, স্টেট ডিপার্টমেন্ট হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা ইয়ে আছে, সেটা হলো পেন্টাগন। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে সংবাদ সম্মেলন হয় এটাকে পেন্টাগন। পেন্টাগন সরাসরি বলে দিয়েছে যে আজিজের দুর্নীতির প্রমাণ আমরা পাইছি, আমার সরকার পাইছে, সামরিক ক্রয়তে তার বিভিন্ন রকম দুর্নীতি অনিয়ম আছে, সেহেতু আমাদের সরকার তাকে স্যাংশন দিয়েছে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা ম্যাথিউ মিলার স্পোকম্যান হিসেবে কথা বলে, সেও এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শেষ করছি। দেখেন ভাই, আল্লাহর তরফ থেকে এগুলি হচ্ছে, অন্যায় অত্যাচার করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছে যে সেখানে প্রতিবাদ করার লোক আল্লাহর পক্ষ থেকে তৈরি হচ্ছে। কেউ আন্দোলনও করা লাগবে না, সংগ্রামও করা যাবে না। এই যে আনার আওয়ামী লীগের সংসদ সদস্য, সে মৃত্যুর ভয়ে যান বাঁচানোর জন্য নিজেকে নিজের দেশে সেফ মনে করে না। ভারতের বন্ধু গোপালের বাড়িতে যায় আশ্রয় নিয়েছিল, জমদূত কিন্তু তারও ছাড়েনি। অপরাধীর বিচার পৃথিবীতে হবে এবং আখেরাতে হবে, এই কথাটা আমাদের সকলের অনুধাবন করা উচিত। দেশ এবং রাষ্ট্র সকলে আমরা নিরাপদ থাকতে পারবো। ধন্যবাদ।